মহাসাগরে বায়ুপ্রবাহের ফলে সমুদ্রের তরঙ্গগুলি কিভাবে সমুদ্র স্রোতকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় ও তার শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করা হলো। সমুদ্র মানে কি? সমুদ্র বা মহাসাগর যেখানে শুধুমাত্র জল অবস্থান করছে সেটা হলো সমুদ্র। আর তার উপরিভাগে বায়ুপ্রবাহের ফলে একটা তরঙ্গ সৃষ্টি হয়। অর্থাৎ তরঙ্গ কীরকম দেখতে? তরঙ্গ হলো এরকমভাবে দেখতে হয়। যখন বায়ু প্রবাহিত হচ্ছে তখন এই জলভাগে, এই যে জলভাগ রয়েছে, জলভাগের উপরিভাগে ধাক্কা দেয় এবং ধাক্কা দিয়ে জলভাগটা উপরের দিকে ঠেলে দেওয়ার জন্য আবার এই যে জলভাগটা সামনের দিকে এগিয়ে যায়। সামনের দিকে এগিয়ে গিয়ে আবার যখন বায়ুটা যখন এখানে ধাক্কা মারে, তখন এই ধাক্কা মারার জন্য ওপরের ভাগের জলভাগ, অর্থাৎ এই যে তরঙ্গটা রয়েছে সামনে এগিয়ে গিয়ে আবার উপরিভাগে একটা তরঙ্গ সৃষ্টি করে। সেইভাবেই বলেছে সমুদ্রের উপরিভাগে তরঙ্গের সৃষ্টি হয়। এখানে তরঙ্গ কাকে বলে, অর্থাৎ সমুদ্র তরঙ্গ কাকে বলে? সাগর মহাসাগরের উপর দিয়ে বায়ু প্রবাহের ফলে সমুদ্রের জল উপরের দিকে ওঠানামা করে, সেটি হলো সমুদ্র তরঙ্গ। এখন দেখো কোথায় তৈরি হচ্ছে? সাগর বা মহাসাগরের উপর দিয়ে বায়ু প্রবাহ হচ্ছে। কার জন্য তৈরি হচ্ছে? বায়ু প্রবাহের ফলে সমুদ্রের জলের উপরের দিকে ওঠানামা করে। কেননা যখন একটা জল বা জল তল রয়েছে এবং উপরিভাগ থেকে বায়ু প্রবাহের ফলে এই স্থানের জলটা ছোট করে একটা ঢেউ তৈরি করে এবং এই ঢেউয়ের উপরে আঘাত করলে বায়ু তখন সামনের দিকে এগিয়ে যায় এবং এই স্থানের জলকে নিচের দিকে টেনে গিয়ে আবার উপরের দিকে একটা তরঙ্গ সৃষ্টি করে, যার জন্য তো উপরিভাগের বায়ু আবার ধাক্কা দেয় এবং উপরিভাগ থেকে আবার ধাক্কা দেওয়ার ফলে এই যে তরঙ্গটা সামনের দিকে এগিয়ে যায়, এগিয়ে গিয়ে আবার একটা বড় ধরনের তরঙ্গ তৈরি করে এবং উপরের বায়ু ধাক্কা মারার জন্য এই স্থানের তরঙ্গ আবার সৃষ্টি হতে থাকে। এইভাবে বলেছে যে তরঙ্গ একটা ওঠানামা করে, তরঙ্গ উপরের থেকে নিচের দিকে ওঠানামা করে। দেখো এই স্থানের তরঙ্গ নিচ থেকে উপরে উঠেছে, আবার এখান থেকে নিচ থেকে উপরে উঠেছে, আবার এই স্থানে নিচ থেকে উপরে উঠেছে। এইভাবে বলেছে সমুদ্রের জল উপরের দিকে ওঠানামা করে, সেটিকেই বলছে তরঙ্গ। এবারে মেন পয়েন্ট বলেছে যে বায়ু প্রবাহের ফলে, বায়ু প্রবাহিত হলে জলের উপরিভাগে শক্তি সঞ্চার ঘটলে তরঙ্গের সৃষ্টি হয়। তাহলে বায়ু প্রবাহের জন্য জলের উপরিতলে শক্তি সঞ্চার করে, অর্থাৎ শক্তি বায়ু যে, অর্থাৎ এই যে বায়ু যে প্রবাহিত হচ্ছে এবং এই যে জলতলকে সামনের দিকে ঠেলে দেয়, সামনের দিকে ঠেলে দিয়ে গিয়ে ছোট তরঙ্গ তৈরি হচ্ছে। তার মধ্যে এই যে বায়ুর যে শক্তি, সেই শক্তিটা এর মধ্যে সঞ্চার করছে, অর্থাৎ শক্তি যখন এটার ওপর শক্তি যখন এটাকে ঠেলছে তখন এর মধ্যে, অর্থাৎ বায়ুর শক্তিটা জলের উপরিভাগে ধাক্কা খেয়ে উপরের দিকে উঠতে থাকে, যার জন্য তাই জলের তরঙ্গ সৃষ্টি করে। আবার যখন উপরের দিকে উঠে গিয়ে এবং সামনের দিকে যখন এগিয়ে যায় তখন এই বায়ুটাকে আবার ধাক্কা দেয় এবং উপরের দিকে গিয়ে একটা তরঙ্গ সৃষ্টি করে। এইভাবে বলেছে বায়ু প্রবাহিত হলে জলের উপরিভাগে শক্তি সঞ্চার ঘটলে তরঙ্গের সৃষ্টি হয়। দ্বিতীয় স্লাইডে বলেছে যখন সমুদ্রের উপরিভাগে, অর্থাৎ সমুদ্রের উপরিভাগে হালকা বায়ু প্রবাহিত হয় তখন ছোট ছোট তরঙ্গের সৃষ্টি হয়। এগুলো এই যে ছোট ছোট তরঙ্গ, অর্থাৎ জলটা যে স্থির নেই কিন্তু একটা উপরের দিকে হালকা হালকা তরঙ্গ সৃষ্টি করছে, এই দেখো এগুলো হলো তরঙ্গ। এই যে তরঙ্গ, এই তরঙ্গকে বলা হয় ক্যাপিলারি তরঙ্গ। সমুদ্রের উপরিভাগে স্থির জল এবং উপরিভাগে বায়ু প্রবাহের ফলে জলের উল্লম্ব আলোড়ন, অর্থাৎ সমুদ্রের উপরিভাগে স্থির জল, সমুদ্রের জল একটা স্থিরভাবে অবস্থান করছে এবং উপরিভাগে বায়ু যখন প্রবাহিত হচ্ছে তখন উল্লম্ব আলোড়ন, অর্থাৎ এই যে জলটা রয়েছে, জলটা এই বায়ু প্রবাহের ফলে সামনের দিকে এগিয়ে যায় এবং এরকমভাবে একটা তরঙ্গ সৃষ্টি করে এবং এই তরঙ্গকে ধাক্কা দেওয়ার ফলে ও সামনের দিকে এগিয়ে যায় এবং সামনের দিকে এগিয়ে গিয়ে ওপরের দিকে আরও উঠতে থাকে এবং বায়ু যখন এটাকে ধাক্কা দেয় তখন ও আবার সামনের দিকে এগিয়ে গিয়ে একটা বড় ধরনের তরঙ্গ তৈরি করে। এইভাবে একটা বড় তরঙ্গ তৈরি হতে হতে সামনের দিকে, অর্থাৎ উপকূলবর্তী অঞ্চল যেখানে মানুষ বসবাস করে সেই জায়গাটায় এগিয়ে যেতে থাকে। এইভাবেই বলেছে জলের উল্লম্ব আলোড়ন। উল্লম্ব আলোড়ন মানে কি? উল্লম্ব আলোড়ন বলেছে এই স্থান, অর্থাৎ এই যে জলতল থেকে উপরের দিকে উঠে যায়, এই যে জলতলের উপরে উঠে যাচ্ছে, জলতলের উপরে উঠে যাচ্ছে, সেটাকেই বলছে জলের উল্লম্ব আলোড়ন ঘটে। এখানে বলেছে ওয়েভ ফরমেশন মেকানিজম। ওয়েভ কিভাবে তৈরি হচ্ছে? এইমাত্র বললাম যে ওয়েভ কিভাবে তৈরি হচ্ছে। এই যদি উপকূলবর্তী অঞ্চল হয় এবং বায়ু যখন এই স্থান থেকে প্রবাহিত হচ্ছে তখন এই যে সমুদ্রের জলতলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়ে ছোট তরঙ্গ তৈরি করে এবং তরঙ্গের উপরিভাগে ধাক্কা দেওয়ার জন্য এই যে তরঙ্গটা সামনের দিকে এগিয়ে যায় এবং আবার একটা বড় তরঙ্গ তৈরি হয়। বড় তরঙ্গ কেন তৈরি হচ্ছে? দুটো কারণে তৈরি হচ্ছে। একটা, বায়ু যখন সামনের দিকে প্রবাহ হচ্ছে এই স্থানটাকে ধাক্কা দিচ্ছে এবং সামনের দিকে জলকে ওপরের দিকে উঠিয়ে নেয়, উঠে নিয়ে একটা বড় ধরনের তরঙ্গ তৈরি করে। আবার এই তরঙ্গটা সামনে যখন এগিয়ে যায় একটা বড় তরঙ্গ তৈরি হচ্ছে, কেননা উপরের দিক থেকে বায়ু প্রবাহ হচ্ছে আর সামনের দিক থেকে জলটা নিচে ওপরের দিকে উঠিয়ে নিচ্ছে, যার জন্য তো এখানে একটা বড় ধরনের, অর্থাৎ ছোট থেকে বড় ধরনের তরঙ্গ তৈরি হচ্ছে। এইভাবেই ওয়েভ ফরমেশন ঘটছে। দ্বিতীয় স্লাইডে বলেছে
যে তরঙ্গের বিভিন্ন অংশ কি কি। যখন একটা স্বাভাবিকভাবে জলতল থাকে, যখন সমুদ্রের উপরিভাগ থেকে কোনো রকম বায়ু প্রবাহিত হয় না, তখন এরকম একটা জল অবস্থান করে, একটা স্থির জল অবস্থান করে। এবং বায়ু প্রবাহ যখন হচ্ছে তখন এই যে জলটা সামনের দিকে ঠেলে নিয়ে যায় এবং ঠেলে নিয়ে উপরের দিকে উঠে যায়, এবং উপরে উঠে গিয়ে এই তরঙ্গটা ভারী হয়ে গেলে, অর্থাৎ এর মধ্যে তো জলটা সামনের দিকে জলটা নিয়েছে, যার জন্য তো ভারী হয়ে যায়, এবং ভারী হয়ে যাওয়ার জন্য ও আবার উপরের দিকে উঠতে থাকে, যার জন্য তো এই যে বায়ু প্রবাহ হওয়ার ফলে আবার একটা তরঙ্গ তৈরি হয়। এবারে শীর্ষদেশ মানে কি, দেখো তরঙ্গের বিভিন্ন অংশ, তরঙ্গের শীর্ষদেশ, অর্থাৎ এই যে উপরিভাগ, শীর্ষ মানে কি, শীর্ষ মানে ওপর, অর্থাৎ তরঙ্গের উপরিভাগ। আবার দেখো এই তরঙ্গের উপরিভাগ, এইটাকে বলা হয় শীর্ষভাগ। আর নিচের যেটা রয়েছে সেটা হচ্ছে স্ট্রাফ মানে কি, তরঙ্গের নিচের দিক, অর্থাৎ এই যে তরঙ্গটা রয়েছে এটা উপরের দিক হলে এটা নিচের দিক, আর এটাকে বলছে স্ট্রাফ। এবারে অ্যামপ্লিটিউড বলেছে। এবারে অ্যামপ্লিটিউড কি, অ্যামপ্লিটিউড মানে হলো উচ্চতা কি, যখন একটা গড় তল, অর্থাৎ এই যে গড় তল থেকে, অর্থাৎ এই যে গড় তল, এই তল থেকে যখন শীর্ষদেশ পর্যন্ত যে উচ্চতাটা রয়েছে সেটাকেই বলছে অ্যামপ্লিটিউড। এবারে এটাকে বলছে অ্যামপ্লিটিউড, এই যে উচ্চতা এটাকে বলছে অ্যামপ্লিটিউড। এবারে দেখব তরঙ্গের দৈর্ঘ্য কি, যখন একটা শীর্ষদেশ, দুটো তরঙ্গের শীর্ষদেশ, এই শীর্ষদেশের মধ্যবর্তী যে দূরত্বটা সেটাকে বলছে তরঙ্গ দৈর্ঘ্য। এখানে পাঁচটা জিনিস পড়লাম, একটা কি পড়লাম, একটা হলো তরঙ্গের অ্যামপ্লিটিউড, আর একটা বললাম শীর্ষদেশ, আর একটা তরঙ্গের দৈর্ঘ্য, আর একটা বলেছে স্টাফ, আর একটা বলেছে গড় জলতল মানে কি, যখন জল স্থির অবস্থায় থাকে, তার কোনো রকম বায়ু প্রবাহ ঘটে না, তখন তাকে বলা হয় স্থির জলতল। পরের স্লাইডে বলেছে সমুদ্র তরঙ্গ এবং স্রোতের মধ্যে সম্পর্ক কি। সমুদ্র তরঙ্গ কি, এইমাত্র আমরা পড়লাম যে এটাকেই বলছে আমরা সমুদ্র তরঙ্গ। দেখো তরঙ্গের মতো দেখতে, আর তরঙ্গ কি হয়, আর তরঙ্গ হলো এরকমভাবে জলতল উপরের দিকে ওঠানামার মাধ্যমে প্রবাহিত হয়, এটাকেই বলছে সমুদ্রের জলতল। আর সমুদ্র স্রোত কি, সমুদ্র এই যে তরঙ্গটা সৃষ্টি হলো, তরঙ্গের উপরিভাগ থেকে যে জলটা রয়েছে সেই জলটা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত ঘটে, সেটাকেই বলছে সমুদ্র স্রোত, অর্থাৎ এটাকে বলছে সমুদ্র স্রোত। আর এইটাকে বলছে এটা যে তৈরি হলো এটাকেই বলছে সমুদ্র তরঙ্গ। এবারে সমুদ্র স্রোত আর তরঙ্গের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে, যে সমুদ্র তরঙ্গ কি করে। সমুদ্র তরঙ্গ হলো ওঠানামা করে, দেখো এখানে নামছে আর এখানে উঠছে, এটাকে বলছে সমুদ্র তরঙ্গ ওঠানামা করে। কিন্তু এই যে তরঙ্গটা এখানে স্থির থাকে, ও স্থির থেকে এর উপরিভাগের যে জলরাশিটা রয়েছে সেই জলরাশিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, সেটাই বলছে সমুদ্র স্রোত। তাহলে স্রোত কি বললাম, স্রোত হলো গতিশীল, আর সমুদ্র তরঙ্গ হলো স্থির। মানে সমুদ্র তরঙ্গ জাস্ট এই স্রোতকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। এখন দেখো এই ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্রের উপরিভাগে এখানে একটা তরঙ্গ তৈরি হয়েছে। কেন তরঙ্গ তৈরি হচ্ছে, এই স্থান থেকে যখন বায়ু প্রবাহিত হচ্ছে, এই যে জলটাকে এক জায়গায় নিয়ে আসছে, এবং এক জায়গায় নিয়ে এসে এই বায়ুটা এর ওপরে গিয়ে ধাক্কা মারার ফলে এই জলটা উপরের দিকে উঠে যাচ্ছে, এবং এর যে তরঙ্গটা তৈরি হয়েছে, এই তরঙ্গের মাধ্যমে সামনে এই যে জলরাশিটা এর উপরের দিক থেকে বয়ে নিয়ে চলে যাচ্ছে, সেটাকেই বলছে যে সমুদ্রের তরঙ্গ জলরাশিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। এখন দেখো সমুদ্র তরঙ্গ সৃষ্টি হওয়ার কারণগুলি দেখি। প্রথমে বলেছে সমুদ্রের উপরিভাগে বায়ু প্রবাহের ফলে সমুদ্র তরঙ্গ সৃষ্টি হয়। বায়ু প্রবাহের ফলে এইমাত্র বলেছিলাম যে বায়ু যখন প্রবাহিত হচ্ছে জলকে ঠেলে নিয়ে গিয়ে সামনের দিকে উপরে উঠিয়ে নিয়ে যায়, আবার যখন বায়ু প্রবাহ হচ্ছে তখন এই স্থান থেকে বায়ু প্রবাহ হওয়ার ফলে এই স্থানে যখন যাচ্ছে তখন আবার বায়ুর ধাক্কা দেওয়ার জন্য উপরের দিকে উঠে যাচ্ছে। এইভাবে বায়ু প্রবাহের ফলে সমুদ্র তরঙ্গ সৃষ্টি হচ্ছে। দ্বিতীয় পয়েন্ট বলেছে মহাসাগরের তলদেশে ভূমিকম্পের ফলে সমুদ্র তরঙ্গ সৃষ্টি হয়। সমুদ্র তরঙ্গ কীভাবে ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়, যখন একটা সমুদ্রের তলদেশের যখন মাটি থাকে বা একদম মাটি, তখন এই স্থানটা যখন ভূমিকম্পের ফলে ফাটলের সৃষ্টি হয় এবং উপরিভাগের জলতল অবস্থান করছে, এগুলো হলো সম্পূর্ণ জল, ঠিক আছে, জলতল অবস্থান করছে। এবারে কি হচ্ছে, যখন ভূমিকম্পের ফলে সমানভাবে রয়েছে ভেঙে নিচের দিকে পড়ে যায়, তখন কি হয়, ওপরের দিকে যে জলরাশিটা রয়েছে এই জলরাশিটা এই যে জলতলটা রয়েছে সেই জলতলটা হঠাৎ করে নিচের দিকে নেমে যাওয়ার জন্য এইখানে একটা তরঙ্গ সৃষ্টি হয়। এই তরঙ্গটাই কি করে, সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, সামনের দিকে। এইভাবে বলেছে সমুদ্রের তরঙ্গের জন্য বা সমুদ্রের ভূমিকম্পের জন্য সমুদ্র তরঙ্গ সৃষ্টি হতে পারে।
তারপরে তৃতীয় পয়েন্ট বলেছে, তৃতীয় পয়েন্ট দেখো, প্রবল বেগে ঝড়ের ফলে সমুদ্র তরঙ্গ সৃষ্টি হয়। প্রবল বেগে ঝড়, এইমাত্র কি বললাম, বায়ু প্রবাহের ফলে তরঙ্গ সৃষ্টি হয়। আর ঝড় কিসের জন্য তৈরি হয়? বায়ু প্রবাহের ফলে। আর যখন সমুদ্রের উপরিভাগে প্রবল বেগে, অর্থাৎ স্বাভাবিকভাবে সেখানে হয়তো 80 কিলোমিটার, 90, 100 কিলোমিটার, 150 কিলোমিটার বেগে বায়ু প্রবাহিত হয়, তখন এই জলভাগকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়ে তরঙ্গ সৃষ্টি হতে পারে। তাহলে এই সমস্ত তরঙ্গের কারণগুলো 2 নম্বর পয়েন্টের জন্য পরীক্ষায় আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। তাই সমস্ত পয়েন্টগুলোকে নোট ডাউন করে রাখো, পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তৃতীয় স্লাইডে বলেছে সমুদ্র তরঙ্গের বৈশিষ্ট্য। সমুদ্র তরঙ্গের বৈশিষ্ট্য কী কী? এটা বলেছে উল্লম্বভাবে আলোড়ন ঘটে। কিভাবে উল্লম্ব আলোড়ন ঘটে? যখন একটা সমুদ্রের যে জল অর্থাৎ জলতল, তখন কী হয়, বায়ু প্রবাহের ফলে প্রথমে একটা ছোট তরঙ্গ, আবার যখন নিচে নেমে যাচ্ছে তখন ওপরের দিকে আবার উঠে যাচ্ছে, এইভাবে একটা যখন তরঙ্গ সৃষ্টি করছে, তখন কি হয়, এইভাবে উল্লম্বভাবে, অর্থাৎ এই স্থানে দেখো গড় জলতল থেকে উপরের দিকে উঠে গেছে, আবার এই জলতল থেকে নিচে নেমে গেছে, আবার জলতল থেকে উপরে উঠে গেছে, এইভাবে বলছে উল্লম্ব আলোড়ন ঘটছে। তারপরে দ্বিতীয় পয়েন্ট বলেছে স্থান পরিবর্তন, এক জায়গায় আবদ্ধ হয়ে ওঠানামা করে। কেন এক জায়গায় আবদ্ধ হয়ে ওঠানামা করে? একটা সমুদ্র তরঙ্গ সৃষ্টি যখন হলো, তখন কি হয়, এই জায়গাটা একবার উঠছে, আবার সেই জায়গাটা আবার নেমে যাচ্ছে, আবার যখন উঠছে আবার দেখো এই স্থানে আবার যখন নেমে যাচ্ছে, এইভাবে বলছে এক জায়গায় আবদ্ধ হয়ে ওঠানামা করে। এই যে উঠছে নামছে, এই জন্যই বলছে এক জায়গায় আবদ্ধ হয়ে ওঠানামা করতে থাকে। তৃতীয় পয়েন্ট বলেছে যে কারণ বায়ু প্রবাহের ফলে সমুদ্র তরঙ্গ সৃষ্টি হয়। পয়েন্ট বলেছে ক্ষয় ও সঞ্চয় কাজের দ্বারা ভূমিকম্পের সৃষ্টি হয়। যখন সমুদ্রের উপরিভাগে বায়ু প্রবাহের ফলে সমুদ্রের জলতল সামনের দিকে এগিয়ে যেতে থাকে, তখন এই স্থানে প্রচণ্ড গতি থাকার জন্য এই যে উপকূলবর্তী অঞ্চল যেখানে মানুষ বসবাস করছে তার উপরে গিয়ে আছড়ে পড়ে। যেমন দীঘার উপরিভাগে যখন প্রচণ্ড ঢেউ তৈরি হয়, তখন উপরিভাগে গিয়ে আছড়ে পড়ে। তার জন্য তো কখনো এই যে সমুদ্রের উপরিভাগে, অর্থাৎ এই যে উপকূলবর্তী অঞ্চলে যে বালি রয়েছে, সেই বালিগুলো টেনে জলের মধ্যে চলে যায়। আবার কখনো এর মধ্যে যখন বালি রয়েছে, এই ঢেউয়ের মধ্যে যখন বালি রয়েছে, তখন উপকূলবর্তী ভাগে সঞ্চয় করার জন্য সমুদ্রের সৈকত ভূমি, যেখানে দীঘার উপকূলবর্তী অঞ্চলে আমরা চান করি, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, তখন দেখি প্রচণ্ড বালি সঞ্চয় ঘটেছে। তার জন্য তো বলছে ক্ষয় আর সঞ্চয় কার্যের জন্য এই তরঙ্গর বিশেষ ভূমিকা রয়েছে। তরঙ্গের শ্রেণীবিভাগ। সমুদ্র তরঙ্গে প্রথম শ্রেণীবিভাগ করেছিল 1951 সালে মাঙ্ক নামক একজন বিজ্ঞানী। তিনি প্রথম সমুদ্র তরঙ্গ শ্রেণীবিভাগ করে। তাহলে প্রথম শ্রেণীবিভাগ, এবার শ্রেণীবিভাগ মানে কি? যে সমুদ্র তরঙ্গ তো আমরা পড়লাম, যে সমুদ্র তরঙ্গ কাকে বলে, সমুদ্র তরঙ্গ কীভাবে তৈরি হয়, আর সমুদ্র তরঙ্গ কীভাবে এটাকে আস্তে আস্তে ফর্মেশন ঘটছে, অর্থাৎ কীভাবে গঠন হচ্ছে, সেইগুলো সম্পর্কে পড়লাম। আর সমুদ্র তরঙ্গ কেন তৈরি হচ্ছে সেগুলো দেখলাম। এবারে সমুদ্র তরঙ্গের শ্রেণীবিভাগ মানে যে এই যে সমুদ্র তরঙ্গ কত রকমের আছে সেইগুলো আমরা দেখব যে সমুদ্র তরঙ্গের ক্যাপিলারি মানে কি? ছোট ছোট তরঙ্গ। যেই মাত্র দেখলাম যে সমুদ্রের উপরিভাগে যে ছোট ছোট তরঙ্গগুলো রয়েছে, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র যে তরঙ্গ রয়েছে, সেটাকেই বলছে ক্যাপিলারি তরঙ্গ। দ্বিতীয় পয়েন্ট দেখব অভিকর্ষীয় তরঙ্গ। অভিকর্ষীয় মানে কি? গ্র্যাভিটেশনাল, অর্থাৎ বায়ু প্রবাহের দ্বারা তৈরি হয়ে এগুলি উপকূলের দিকে আসতে থাকলে উচ্চতা বৃদ্ধি পেয়ে গতিবেগ হ্রাস পায়। উচ্চতা বৃদ্ধি পেয়ে গতিবেগ কেন হ্রাস পায়? যখন সমুদ্রের উপরিভাগে, অর্থাৎ এই যে সমুদ্রের উপরিভাগ, বায়ু যখন প্রবাহ হচ্ছে, ছোট তরঙ্গের মধ্যে প্রচণ্ড গতিবেগ থাকে। আবার যখন উপরিভাগ থেকে যখন সমুদ্র তরঙ্গ ছোট, আবার যখন সামনের দিকে এগিয়ে এসে যখন প্রচণ্ড জল নিয়ে নিয়েছে, তখন এ কী করে? ভারী হয়ে যায়। আবার যখন আবার বড় তরঙ্গ যখন তৈরি করে, তখন কি হয়? সামনের দিকে জলকে উপরের দিকে টেনে নিয়ে যায়, এবং বায়ুর যে গতি থাকে, সেই বায়ুর গতি, অর্থাৎ এই যে তরঙ্গটা ভারী হয়ে গেছে এবং বায়ু প্রবাহ তখন এটাকে আর ঠেলে নিয়ে যেতে পারে না, তার জন্য তো এটা ভারী হয়ে যায় এবং এর গতিবেগটা ক্রমশ কমে যায়। কিন্তু এটা সহজেই এগিয়ে যেতে পারে, কেননা এর মধ্যে জলভাগ কম থাকে। জলভাগ কম থাকলে হালকা হয়, হালকা হওয়ার জন্য সহজে এগিয়ে যেতে পারে। কিন্তু এর গতিবেগ কম থাকে, কেননা এর মধ্যে জলের পরিমাণ বেশি, বায়ু তখন একে ঠেলে নিয়ে যেতে পারে না। তার জন্য তো কী হয়? এর গতিবেগ হ্রাস পায়, এর গতিবেগ বেশি থাকে।
দ্বিতীয় পয়েন্ট বলেছে যে ইনফ্রাগ্র্যাভিটি তরঙ্গ। ইনফ্রাগ্র্যাভিটি মানে দুটি তরঙ্গ যখন একসাথে মিলিত হয়। কেন? যখন সমুদ্র স্রোত পড়বো তখন দেখবো যে একটা ল্যাব্রাডর স্রোত আর একটা জাপানের কুরোশীয় স্রোত যখন একটা জায়গায় মিলিত হয়ে যাচ্ছে, তখন এই যে একটা স্রোতের মধ্যে যে তরঙ্গ রয়েছে আর একটা স্রোতের মধ্যে তরঙ্গ, দুটো একসাথে মিলিত হয়ে আর একটা তরঙ্গ রূপে, একটা স্রোত বা একটা তরঙ্গ রূপে প্রবাহিত হয়। সেটাকেই বলছে সেটাকে বলছে ইনফ্রাগ্র্যাভিটি, অর্থাৎ দুটি তরঙ্গ একসাথে মিলিত হয়ে একটা তরঙ্গ সৃষ্টি হয়। চতুর্থ পয়েন্ট বলেছে, দেখো বলেছে দীর্ঘ সময়ের তরঙ্গ। দীর্ঘ সময় মানে কি? দীর্ঘ সময় ঝড়ঝঞ্ঝের দ্বারা এগুলি সৃষ্টি হয়। ঝমঝম বলেছে যে দিনে দুবার আসা তরঙ্গ। দিনে দুবার আসা তরঙ্গ হলো জোয়ার ভাটার জন্য এই তরঙ্গ সৃষ্টি হয়। এবার জোয়ার ভাটার জন্য তরঙ্গ, জোয়ার ভাটার জন্য তো দেখি জল উপরের দিকে নিচের দিকে নামছে, জোয়ারের সময় জল উপরে উঠছে, ভাটার সময় নিচে নামছে। এটার জন্য কিভাবে তরঙ্গ সৃষ্টি হয় দেখো, এটা পড়তে গেলে আমাদের পরের স্লাইডে যেতে হবে। এখন দেখি জোয়ারের ফলে এবং ভাটার ফলে কিভাবে তরঙ্গ সৃষ্টি হয়। যখন পৃথিবী যখন একটা নির্দিষ্টভাবে সূর্যের চারিদিকে ঘুরছে তখন কি হচ্ছে, এই যে সূর্য যে পৃথিবীকে টানছে, কিন্তু পৃথিবী নিজের পরিক্রমণের জন্য ও চারিদিকে ঘোরার জন্য এই স্থানে ঘোরার জন্য আছড়ে পড়ছে না, কিন্তু পৃথিবীর উপরিভাগে যে জলভাগ রয়েছে, অর্থাৎ এই পজিশনে যে জলটা, তখন ও নিজের দিকে টানছে, যার জন্য তো এই যে জল, এই স্থানের জলটা ফুলে উপরের দিকে উঠে যাচ্ছে, যার জন্য তো দেখো এইখানে একটা তরঙ্গ সৃষ্টি হয়েছে। আবার চাঁদ যখন পৃথিবীর চারিদিকে ঘুরছে তখন কি করছে, এই ঘোরার জন্য তখন আবার যখন চাঁদটা এই স্থানে গিয়ে এসে পড়ছে, তখন চাঁদ আর সূর্য একসঙ্গে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করার জন্য এই জলতল আরও উপরের দিকে উঠে যায়, যার জন্য তো এইটা আরও বেশি উপরের দিকে উঠে যাওয়ার জন্য তখন কি হয়, আরও বড় ধরনের তরঙ্গ তৈরি হয়। এবারে দেখি চাঁদ ঘুরতে ঘুরতে পৃথিবীর এক পাশে রইল এবং সূর্য এক পাশে রইল, তখন কি হয়, চাঁদ এই যে সূর্যের গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য এই যে পৃথিবীর উপরিভাগের যে জলটা রয়েছে তখন এই স্থানে উপরে উঠে গেল, যার জন্য তো একটা তরঙ্গ তৈরি হলো। এবং চাঁদ যখন পৃথিবীকে আকর্ষণ করছে তখন এই স্থানের জলটা আরও উপরে উঠে গেল, কিন্তু দেখো ছোট, কিন্তু এর জলটা আরও উপরের দিকে উঠে গেল, কেননা এই যে চাঁদের থেকে পৃথিবীর যে দূরত্ব সেটা খুবই কম, যার জন্য তো এর আকর্ষণ ক্ষমতা খুব বেশি হওয়ার জন্য এই যে তরঙ্গটা সৃষ্টি হয়, অর্থাৎ তরঙ্গের উচ্চতাটা অনেক বেশি হয়, তরঙ্গটা অনেক বড় হয়, কিন্তু সূর্য পৃথিবী থেকে অনেকটা দূরে অবস্থান করার জন্য এর তরঙ্গটা আরও অনেক ছোট হয়। কিন্তু এখানে একটা তরঙ্গ সৃষ্টি হয়, একটা চাঁদের জন্য তরঙ্গ সৃষ্টি হয় আর একটা হলো সূর্যের জন্য তরঙ্গ সৃষ্টি হয়। তাহলে এখানে কখনো এরকমভাবে দিনে দুবার পর্যন্ত তরঙ্গ সৃষ্টি করে। একবার দেখো এই স্থানটায় জোয়ার হচ্ছে আর এই স্থানটা ভাটা হয়ে যাচ্ছে, ঠিক। এবারে দেখবো উপসংহার। আবার উপসংহার মানে কি বুঝলাম, এবারে দেখো একটা তরঙ্গ আর স্রোতের মধ্যে আমি আরেকটু আলোচনা করব। যখন জলরাশি এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে সেটাকে বলছে সমুদ্র স্রোত। তাহলে তরঙ্গ হলো উল্লম্বভাবে প্রবাহ ঘটে আর হলো সমুদ্র স্রোত হলো অনুভূমিকভাবে প্রবাহ ঘটে। তাহলে তরঙ্গ কি করছে, এই যে বায়ু প্রবাহের মধ্যে যে শক্তি, বায়ু প্রবাহের শক্তিটা তরঙ্গের মধ্যে, অর্থাৎ তরঙ্গ সৃষ্টি করতে সাহায্য করছে এবং তরঙ্গের মধ্যে শক্তি সঞ্চার করলে ও উপরের দিকে উঠে যায় এবং উপরের দিকে উঠে গেলে এই যে জলভাগের উপরিভাগের যে জল সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাহলে প্রথমে দেখলাম বায়ুর জন্য তরঙ্গ সৃষ্টি হচ্ছে আর তরঙ্গ সৃষ্টি হওয়ার জন্য উপরের জলভাগটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। সেটাই হলো আজকের মতো ভিডিও, এবং তোমরা যদি ভিডিওটা পছন্দ করে থাকো অবশ্যই তোমরা লাইক করো এবং সাবস্ক্রাইব করে রাখো। যখন আমরা নতুন ভিডিও ছাড়বো তখন অবশ্যই তোমরা বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখো, তাহলে নতুন ভিডিও ছাড়লে তোমাদের এই সমস্ত কনসেপ্টগুলো বুঝতে সাহায্য করবে এবং এইগুলোই তোমাদের পরীক্ষায় অনেকটা স্কোর করতে সাহায্য করবে।